21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ঠিক কোন গ্রাউন্ডে আসলে সকল আসামিকে খালাস দেয়া হলো, আদালত কি বলছে, আর যারা খালাস পেয়েছেন তাদের পরিবার পরিজনও এসেছেন, তারা আসলে কি প্রতিক্রিয়া জানিয়েছেন? জি রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, এটি একটি খুব বড় প্রশ্ন যে 21 আগস্ট গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়েছে এবং কয়েকশো জন আহত ছিল, কিন্তু এই মামলায় সব আসামি খালাস পেলেন কিভাবে, সেই প্রশ্নটির উত্তর সব আইনজীবীরাই দিয়েছেন। কারণ এই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে, আর আজকে এত বড় মামলার ডেথ রেফারেন্স এবং জেল আপিল এবং আপিলের যেই রায় শুনতে কিন্তু সকাল থেকেই হাইকোর্ট অঙ্গনে উপচে পড়া ভিড় ছিল। বিএনপি নেতাকর্মীরা ছিলেন, সিনিয়র নেতারা ছিলেন, আর যেই আদালত অর্থাৎ আসাদুজ্জামান এবং এনায়েত হোসেনের বেঞ্চের বাইরে একেবারে উপচে পড়া ভিড় ছিল। রায় ঘোষণার সাথে সাথেই কিন্তু বাইরে স্লোগান দিতে আমরা শুনেছি। সব মিলিয়ে এখানে মূলত যে প্রশ্নটি আপনি করেছিলেন, দেখুন, এই মামলাটি 2004 সালের এই 21 আগস্টের এই ঘটনার পর এই মামলায় কিন্তু 2-3 দফায় চার্জশিট দেওয়া হয়েছে। এখন যে রায়টি হয়েছে, অর্থাৎ বিচারিক আদালতে যে 19 জনের মৃত্যুদণ্ড এবং 19 জনের যাবজ্জীবন, 11 জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া, এই পুরো রায়টি যেই চার্জশিটের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই মামলার দ্বিতীয় চার্জশিট, সম্পূরক চার্জশিটের উপরে ভিত্তি করে। আজকের আদালত সেই চার্জশিটটি নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন এবং এই হাইকোর্টে যখন এইটির ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি হয় তখন এই চার্জশিট নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। কারণ এই চার্জশিটটি করা হয়েছিল, আপনি জানেন যে সিলেটে ব্রিটিশ তৎকালীন যেই রাষ্ট্রদূত ছিলেন আনোয়ার চৌধুরীর উপর হামলার ঘটনা এবং একজন জঙ্গি নেতা মুফতি হান্নান, তিনি কিন্তু যেই জবানবন্দি দিয়েছিলেন তার জবানবন্দির উপর ভিত্তি করেই আজকে দ্বিতীয় চার্জশিটটি দেওয়া হয়। যেই চার্জশিটে পুনরায়, অর্থাৎ প্রথম চার্জশিটে কিন্তু অনেকেই আসামি ছিলেন না, কিন্তু দ্বিতীয় চার্জশিটে লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ বিএনপির অধিকাংশ নেতাকর্মী বা এখন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত হয়ে আজকে যারা খালাস হন তাদের বেশিরভাগই কিন্তু ওই চার্জশিটের ভিত্তিতে এখানে অন্তর্ভুক্ত করা হয়। এই চার্জশিটে পুলিশের সাবেক 3 জন আইজিপিকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাই হোক, বিচারপতি আসাদুজ্জামানের বেঞ্চে গত 4-5 দিন যখন এই মামলার এই ডেথ রেফারেন্সের শুনানি হয়, সেই সময় কিন্তু আইনজীবীরা তুলে ধরেছিলেন যে মুফতি হান্নান এই মামলার একজন অন্যতম আসামি এবং তিনি অন্য একটি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার জবানবন্দির উপর ভিত্তি করে অন্যান্যদেরকে আসামি করা সেটি যুক্তিযুক্ত নয়, যেটি এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন রায়ের ভিত্তিতেই কিন্তু এটি প্রমাণিত যে একজন অভিযুক্তের শুধুমাত্র তার সাক্ষীর ভিত্তিতে বা তার জবানবন্দির ভিত্তিতে অন্যদের আসামি করা যায় না। এখানে আইনজীবীরা যেটি আজকে বলেছেন যে এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আজকে যেই সকল আসামিদেরকে খালাস করা হয়েছে তাদের একজনের বিরুদ্ধেও প্রায় 200 জনেরও বেশি সাক্ষী এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তারা কেউ বলেননি যে এরা সরাসরি গ্রেনেড হামলার সাথে জড়িত। তার লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, ডিজিএফআই এর কর্মকর্তা, এনএসআই এর কর্মকর্তা, যাদেরকে এই মামলায় জড়ানো হয়েছে, অর্থাৎ কোনো সাক্ষী এটি প্রমাণ করতে বলতে পারেননি যে এই ব্যক্তিটি সরাসরি গ্রেনেড হামলার সাথে জড়িত। সব মিলিয়ে আজকে আদালতে এটি প্রমাণ হয়েছে যে দ্বিতীয় চার্জশিটটি আসলে এটি একটি দ্বিতীয় চার্জশিটকে অভিযুক্ত করা হয়েছে এবং এই চার্জশিটটি যথাযথ ছিল না। দ্বিতীয় হচ্ছে, যেহেতু কারোর বিরুদ্ধে সরাসরি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মতো সরাসরি ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ মেলেনি, সুতরাং সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, বিচারিক আদালতে যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমান সহ আরো অনেকের, তারা কিন্তু দেশে ছিলেন না, নির্দিষ্ট সময়ের ভিতরে তারা আপিল করতে পারেননি। আজকে আদালতে যাদেরকে খালাস দেওয়া হয়েছে, যে সমস্ত আপিল শুনানি বা ডেথ রেফারেন্সের শুনানি সেখানে তারেক রহমানের আপিল ছিল না, তাহলে তিনি খালাস পেলেন কি করে? তার তো আপিলই ছিল না। এই প্রশ্নটিও কিন্তু বড় একটি প্রশ্ন। দেখুন, এখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ইন্ডিয়া এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টে এ ধরনের অনেক রায় রয়েছে, যে রায়ের উপর ভিত্তি করে আজকে তারেক রহমান সহ শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, যারা আসলে আপিল করেননি, তারাও কিন্তু খালাস পেয়েছেন। বিষয়টি হচ্ছে, অন্যান্য আসামিরা যখন কেউই প্রমাণিত নয় এই মামলায় সরাসরি জড়িত, অর্থাৎ সবাই যখন খালাস পেয়ে যাচ্ছেন, তখন এই মামলাটিই ভিত্তিহীন। আজকে পুরো রায়ের ভিতর দিয়ে কিন্তু সেটি প্রমাণিত, যার কারণে যারা আপিল করতে পেরেছেন কি পারেননি সেই বিষয়টি আর ধর্তব্য নয়। সুতরাং কোনো আসামি যেহেতু প্রমাণিত নয়, তারেক রহমানও সেই কারণেই তিনি খালাস পেয়ে গেছেন। আর তারেক রহমান খালাস পেয়ে যাওয়ার পরে আজকে বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির আইনজীবী ফোরামের যারা ছিলেন তারা বেশ খুশি। তাদের একটি অভিযোগ শুরু থেকেই যে তারেক রহমান সহ বিএনপি নেতাদের এই মামলায় আসলে রাজনৈতিক কারণে এখানে যুক্ত করা হয়েছিল, তাদেরকে এই মামলায় সরাসরি জড়িত করে তাদেরকে রাজনৈতিকভাবে সারা জীবনের জন্য রাজনীতি থেকে দূরে রাখা, জিয়া পরিবারকে দূরে রাখার জন্যই কিন্তু এই মামলায় জড়ানো হয়েছে তারেক
তারেক রহমান এই মামলার সাথে জড়িত ছিলেন না কখনোই, এবং গ্রেনেড হামলা মামলার সাথে তিনি কখনোই এর পরিকল্পনার সাথেও ছিলেন না, সেটি কিছুক্ষণ আগে বিএনপির আইনজীবীরা তারা বলেছেন। আজকের এই মামলায় রায় ঘোষণার আগে থেকেই কিন্তু আমি কয়েকটি পরিবারকে দেখেছি, লুৎফুজ্জামান বাবরের ছেলে সহ তার পরিবার এসেছিলেন। এখানে আমরা দেখেছি আব্দুস সালাম পিন্টু, সাবেক শিক্ষা উপমন্ত্রী, তার ভাই বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, তিনি এসেছিলেন। আজকে একেবারে জমজমাট ছিল। তো সব মিলিয়ে বহুল আলোচিত, আপনি জানেন যে আওয়ামী লীগের সময়ে বিএনপি নেতাকর্মীদের নামে যত বড় বড় মামলা হয়েছে তার মধ্যে একটি অন্যতম মামলা এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। সেই মামলায় কিন্তু আজকে যে রায় হলো জেল আপিল এবং ডেথ রেফারেন্সের, তাতে সব আসামি খালাস, অর্থাৎ কেউ আর এই আসামি কারোর বিরুদ্ধে আর সাজা হচ্ছে না, সবাই কিন্তু মুক্ত হয়ে গেলেন। যে প্রশ্নটি আপনি করেছিলেন তার সর্বশেষ যে উত্তরটি দিতে হয় সেটি হচ্ছে, এই প্রশ্নটি আমরা করেছিলাম যে এখন 24 জন মানুষ মারা গেল, কয়েকশো আহত হলো, তাদের ব্যাপারে কি হবে, এই বিষয়টি রাষ্ট্রপক্ষ দেখবে। আইনজীবীরা বলছেন যে মূল আসামিদেরকে বাদ দিয়ে অন্য আসামিদেরকে আসলে এখানে জড়ানো হয়েছিল। এই ঘটনাটি ঘটেছে সেটি সবাই স্বীকার করছেন, এবং এজন্য আইনজীবীরা তারা বলছেন, কোর্টকেও বলেছেন, এজন্য তাদের সিম্প্যাথি রয়েছে। কিন্তু যারা মূল অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে অন্য আসামিদেরকে যদি এখানে অভিযুক্ত করা হয়, যাবজ্জীবন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, আপিলের ডিভিশন যদি সেটি তাদেরকে খালাস করে যায়, এটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখন যারা জড়িত তাদের আসলে এই মামলা থেকে দ্বিতীয় সম্পূরক চার্জশিটে তাদেরকে বাদ দেওয়ার কারণে আসলে এই ন্যায় বিচারটি যেই যে ফ্যামিলিগুলো রয়েছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছেন বা যারা আহত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। মূল আসামিদের আইনের আওতা আনতে হবে, এটি আমরা আশা করি। হাইকোর্ট চত্বর থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।